ভোরবেলা টাটকা খেজুরের রস খাবো আর রাতের বেলায় কাঠের আঁচে রান্না বসানো হবে। আমরা চারপাশে বসে সবাই মিলে গল্প করব। দারুণ হবে। মানে এগুলো যদি না করলাম তাহলে গ্রামে এসে মজাটা কই? খুব মিল না তোমাদের? হওয়াচ্ছি আমি মিল। বাবা রে বাবা, হ্যাঁ এ তো লম্বা বেরেস্তি। আচ্ছা বেশ, তাই হবে তাই হবে। ওই খেজুরের রস দিয়েই কালকে অনুষ্ঠানের উদ্বোধন হবে। হ্যাঁ, আর তারপর সারা দুপুর ধরে তোমাদের যা ইচ্ছে যত খুশি মজা তোমরা করো। দিদুন, আমি কিন্তু কাল পুকুরে মাছ ধরছি। দেখো কাণ্ড, হ্যাঁ আমার বিলের থেকে এমবিএ পাশ করা ছেলে বলে কিনা পুকুরে মাছ ধরবে। দিদুন, বিলের থেকে এমবিএ করেছি তো কি হয়েছে? তুমি এটা ভুলে যাচ্ছ, আমার বিটেকটা সেটা তো এগ্রিকালচার নিয়ে। তো আমি খালি মাছ ধরবো কেন? উনি আমি যদি চাই তাহলে জমিতে ট্রাক্টরও চালাতে পারি, তাই না? নিশ্চয়ই, 100%। হয়তো তো একটা জিনিস আমি দেখলাম, হয়তো শহরে বড় হয়েছে কিন্তু তারপরেও এগ্রিকালচার নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে। দ্যাটস গ্রেট। মানে শুনেও ভালো লাগে। সত্যি অনিরুদ্ধের কথা শুনেই বোঝা যায় যে ও কতটা ভালো ছেলে। একদম ঠিক বলেছে। আচ্ছা, রাধাকে দেখছি না, রাধা কোথায়? কি মুশকিল, এখনো আসেনি ছেলেটা। একটা ফোন করি তো। হ্যালো, কোথায় তুমি? আমি তো বুড়ো শিব মন্দিরের পাশের জঙ্গলে চলে এসেছি। তাড়াতাড়ি এসো, কত দেরি হয়ে গেল। আর তুমি জানো না আজ আমার বাড়িতে কত গেস্ট এসেছে? আরে জানাজানি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। আমি থাকতে আপনি এতটা টেনশন কেন নিচ্ছেন ম্যাডাম? যা চাইবেন সব পেয়ে যাবেন। ও মাখন, মা বলছি, শোনো না, রাধা দিদি কোথায় বলো তো? কণিকা দিদিকে শুয়ে দিয়ে না কোথাও একটা বেরিয়েছে, জানো? সে কি রে, রাধা বাড়িতে নেই? মা বাড়িতে নেই, মাকে তো কিছুক্ষণ আগে দেখলাম জেঠিমুনির সাথে। না না, উনি তো ঘুমোচ্ছিলেন, রাধা দিদিকে দেখলাম না ওখানে। মনে হয় কোথাও বেরিয়েছে জানিস শ্যামা। আসলে অনেকদিন পরে এ বাড়িতে এলো তো, হয়তো পুরনো বন্ধু বান্ধবদের সাথে। আরে আমি ভাবছি এখনো ঝুমা এসে ঢুকলো না কেন রে? মাসিমণি, ঝুমাকে নিখিল গ্রামেরই মেয়ে একটা, জানিস? এসে পড়েছি গো কর্তামা। তবে আর কি, এবার বরণ ডালা দিয়ে তোমায় বরণ করি। কখন তোকে আসতে বলেছি বলতো? এই এতক্ষণে আসার তো সময় হলো। এখন কোন দিক সামলাবি তুই? ঘর গোছগাছ করবি নাকি রান্না করবি? বেলা তো চোপড় হয়ে গেল। সকাল থেকে ছেলেটার শরীরটা ভালো যাচ্ছে না কর্তামা, জানোই তো। আমি একা মানুষ, আর একা হাতে কত দিক সামলাবো বলো তো? অন্যটাও আমাকেই জোগাড় করতে হয়, আর সেটা রাঁধতেও তো আমাকেই হয়। বলছিলাম কি কর্তামা, তুমি না দিদিমণিকে এসব কথা বলো না। দিদিমণি যদি জানে আমার আসতে দেরি হয়ে গেছে তাহলে খুব রাগ করবে। আমি এখনই সব গুছিয়ে দিচ্ছি। বলছি, আমি তোমাকে চিনি না ঠিকই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা না করে থাকতে পারছি না। বলছি যে তুমি কি তোমার ছেলেকে নিয়ে একাই থাকো?
হ্যাঁ হ্যাঁ গো দিদিমণি, একাই থাকি। বরটা সেই যে বিদেশে গেল টাকা রোজগার করতে, তারপর না আর ফিরল না। আর যখন গেল আমার ছেলেটা তখন দুধের শিশু। তারপর থেকে না আমাদের একটা খোঁজও নেয়নি, আর কোনো খবরও রাখেনি। সে কি, কোন দেশে গেছে? অত দেশের নাম আমি বুঝি না গো দাদাবাবু। তাহলে তোমার চলে কি করে? এই বাড়ির কাজও তো তোমার রোজগার না। হ্যাঁ, ওই তো এবাড়ি ও বাড়ি 5 মাস খাটি। আর ওই হাইওয়ের ধারে বড় হোটেল আছে, ওখানে মাঝে মধ্যে ঘর দোর ঝাড়পোছ করার কাজ পাই। আর যদি না পাই তাহলে ওই স্টেশনের ওখানে ভাজাভুজি বেচি। ব্যাস এইসব করেই চলে যায়। এই না, নিখিল, না না, টাকা দিচ্ছিস কেন? আরে আমরা যাওয়ার আগে ওকে বেশি করেই টাকা দিয়ে যাই। সে তো ওর কাজের টাকা। এই টাকাটা আমাদের পক্ষ থেকে ওর ছেলের জন্য। থাক না দাদাবাবু। থাক না মানে? দাদাবাবু বলে যখন ডেকেছো তখন দাদাবাবু যেটা দিচ্ছে সেটা নাও। কি হলো, নাও, দাঁড়িয়ে আছো কেন? ধরো, বাড়ি যাওয়ার সময় ছেলের জন্য ওষুধ কিনে নিয়েছো কেমন? হয়েছে তো, হয়েছে। একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না, যেখানেই যাবি গিয়ে নাকি কান্না জুড়ে দিবি। আহা গৌরব, এবার যা ঘরে কাজ দেখ। তুমি ওকে কেন বকছো? আমরাই তো জানতে চাইলাম ওর কাছে। আচ্ছা, সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করে নে। রায়, আমার কাছে শোমা। এই দেখ ঝুমা, এ হলো রায় দিদি, তো দিদিমণির মেয়ে, বুঝেছিস? ও মা, তুমি রায় দিদি? কত বড় হয়ে গেছো, আর কত লম্বাও হয়ে গেছো। কার মেয়ে দেখতে হবে না? রাধার মেয়ে। রাধা দিদি কেমন লম্বা বল দেখিনি? হ্যাঁ বনি, ও আয় বাবা, আয় আয়। এই দেখ ঝুমা, এটা হলো অনিরুদ্ধ। তুই অনি দাদা বলেই ডাকবি, কেমন? তো দিদিমণি জায়ের ছেলে। যাও তো এসেছেন। ওই যিনি অসুস্থ তার ছেলে, তাই তো? হ্যাঁ, আর টাকা তো নিয়ে নিলি, কে সে তো চিনলি না। শোন, এরা হলো আমার পরম আত্মীয়। আমার যে দিদি ভাই, তার ছোট ছেলে, এটা হলো নিখিল দাদা। আর এটা হলো ছোট বৌদি, শ্যামা বৌদি। আর ওদের মেয়ে ওই হলো কৃষ্ণা, আর ওই হলো মুন্নি। কৃষ্ণা দিদিকে তো গায়ে সবাই চেনে। ওই ক্লাবের টিভিতে সঙ্গীতের মহাযুদ্ধ আমরা সবাই দেখি। ওমা, তাই? তোমরা সবাই আমার গান শুনেছো? তোমাদের ভালো লেগেছে? খুব খুব ভালো লেগেছে। সবাই তোমার গানের খুব বড় ভক্ত। আচ্ছা, ভক্ত তো বুঝলাম, ওর কিন্তু আলাদা করে যত্ন নিবি। একদম ঠান্ডা জল খেতে দিবি না, একটু উষ্ণ জল দিবি। এখনো ওর ফাইনাল হয়নি না। আমি খুব যত্ন নেব। আমার মনিবের বাড়ির অতিথি, সে টিভিতে গান গাইছে আর সে জিতবে, আমি তো এগুলোই চাইবো। কৃষ্ণা দিদি, আমি না তোমার অনেক যত্ন করব। গুরুমা, বলছিলাম, দেখো ওর ছেলের শরীরটা তো ভালো নেই, ও বরং ঘর মোছামুছি করে পরিষ্কার করে বাড়ি চলে যাক। সবার জন্য রান্না না হয় আমি করে দেবো। না না দিদিমণি, তার কোনো দরকার হবে না। আরে বাবা, তুই শোন, এসব গ্রামের ছেলে পুলে, এদের জ্বর জারি সর্দি কাশি লেগেই থাকে। আর দেখবি এই জ্বর, এই দুপুরবেলা যা দেখ পুকুরে ঝাঁপাচ্ছে। তুই কি গ্রামের ছেলে পুলে ভুলে গেছিস নাকি রে শ্যামা? তুই জানিস না এরা এরকমই হয়? হ্যাঁ তাই তো, ওর কিচ্ছু হবে না। আমি ওকে ওষুধপত্র সব দিয়ে এসেছি। দিদিরা চলো গো, তোমাদের ঘর দরগুলো একটু গুছিয়ে দিই। চলো চলো চলো। ঝুমা, শোনো না ছোট কর্তা, তোমরা দুজন গিয়ে ঘরে বিশ্রাম করো না। যাও অনিরুদ্ধ।
শ্যামা, হ্যাঁ রে, বিকেলবেলা কি একবার বাড়ি যাবি নাকি? না গুরুমা, আজ আর যাবো না, কাল সকাল সকাল চলে যাব। কিন্তু রাধা দিদি এখনো এলো না কেন বলো তো? সে কখন গেছে? এতক্ষণ ধরে কি করছে ওখানে? শোনো, পুরো প্ল্যান রেডি আছে, সবটা মাপা আছে। তুমি শুধু পয়লা বৈশাখের দিনে অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজটা সেরে ফেলবে, রাইট? ঠিক আছে ম্যাডাম। আমি ভাবছি পয়লা বৈশাখের দিনই বাড়িতে একটা অনুষ্ঠান করব। আর ওই অনুষ্ঠানে এই এলাকার কিছু মানুষজনকে ইনভাইট করব। ওই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কাজটা সেরে ফেলতে হবে। হয়ে যাবে। আচ্ছা, পুরো বিষয়টা পুরো শিব মন্দির তলাতেই হচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, পুরো ঠিক হয়ে গেছে। ওকে ওকে, বেশ। এবার শুধু যেভাবেই হোক মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যে বলেছিলেন ছেলে, অন্য কোনো প্ল্যান আছে নাকি? না, ছেলেটাকে তো তুমি তুলে আনবে, আর মেয়েটাকেও তো তুলে আনার ব্যবস্থা আমাকে করতে হবে। ও, সে আপনার ব্যাপার। আমাকে শুধু একটা জিনিস বলে দিন ম্যাডাম, ওই ছেলেটাকে কি বাড়ির ভিতর থেকে তুলবো না বাইরে থেকে? বাইরে থেকে, অবশ্যই বাইরে থেকেই তুলতে হবে। হ্যাঁ, বাড়িতে তো অনুষ্ঠান বললেন, যদি বাড়ি থেকে না বেরোয়? তুমি এত কথা বলছো কেন? বললাম তো কখন কোথায় পাঠাতে হবে সেসব আমি বলে দেব। বাড়ি থেকে বের করে আনার দায়িত্ব আমার, বাকিটা তোমার। তুমি শুধু রেডি থাকো। ঠিক আছে। আর একটা কথা, বাড়ির কেউ থাকবে না ওই দিন। বিয়ের সমস্ত দায়িত্ব তোমার। ভালো করে দেখে নিতে হবে যাতে সমস্ত নিয়ম মেনে বিয়েটা হয়, বুঝতে পেরেছো? ওসব আপনি আমার উপর ছেড়ে দিন না ম্যাডাম, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আর একটা কথা শোনো, কপালে বন্দুক ঠেকিয়ে হলেও কাজটা আদায় করতে হবে। সমস্ত নিয়ম মেনে ঠাকুরকে সাক্ষী রেখে বিয়েটা দিতেই হবে। আর পুরোটা কিন্তু ভিডিও করতে হবে। ম্যাডাম বলছিলাম কি, ওই ভিডিওর টাকা পয়সা কিন্তু আলাদা। শোনো, রাধারানী দত্তের কাছে কেউ কোনদিন টাকা নিয়ে অভিযোগ করেনি। তুমি শুধু কাজটা মন দিয়ে করে যাও, সবটা পেয়ে যাবে। আমি যেটা তোমাকে দিই সেটাও পাবে, আর কাজটা ঠিকঠাক হলে উপরিটাও পেয়ে যাবে। আর একটা কথা শোনো, অনিরুদ্ধ কিন্তু খুব ভালো ছেলে, অল্প ভয় দেখালেই কাজটা হয়ে যাবে। যেভাবেই হোক বিয়েটা কিন্তু দিতেই হবে। আর বিয়েটা যদি ভেস্তে চায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এসব আপনি কেন চিন্তা করছেন ম্যাডাম? এই মন্ডু বালিকে কাজ দিয়েছেন অথচ হয়নি, এরকমটা এর আগে হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন, যা যা বলেছেন তাই হবে। আপনি শুধু ওই বদ্রি পাখি দুটোকে ছেড়ে দিন, তারপর ওদের কিভাবে খপ করে ধরে খাঁচায় পুড়তে হয় সেটা আমি আর কি বুঝে নেব। That's all right. মাত্র এই কটা টাকা? এটা শুধু বিয়ের খরচা। বিয়েতে যা যা খরচা লাগবে এটা দিয়ে করো। ভিডিও বানানোর টাকাটাও এখানেই দিয়ে দিলাম। আর শোনো, আরো যদি এক্সট্রা টাকার দরকার লাগে তাহলে আমাকে জাস্ট একটা মেসেজ করো, টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর কাজ শেষ হলে বাক্স শুদ্ধ টাকা তোমার কাছে পৌঁছে যাবে, বুঝতে পেরেছো? সে ঠিক আছে ম্যাডাম, আগে দিন আর পরে টাকা দিন। টাকা পেলে মন্ডু কাজ ঠিক করে দেয়, বাকি টাকাটা পেলে তারপর ভিডিওটাও পেয়ে যাবেন। বেশ বেশ, খুব ভালো কথা। তারিখটা কিন্তু মনে রেখো, 15 তারিখ পয়লা বৈশাখের দিন। ওই দিন আমি বাড়িতে রাধা গোবিন্দর পুজো করাবো। আর ঠিক সেই সময় শ্যামা একদিকে কীর্তন গাইবে আর অন্যদিকে শ্যামার মেয়ে অনিরুদ্ধকে বিয়ে করবে। আর তারপর আমি শ্যামার আদরের মেয়েকে নিজের হাতে বরণ করে আমার বাড়ির বউ করে তুলব। কথাটা মাথায় রেখো,
কোথাও যেন কাজের কোনো ভুল না হয় মন্টু। ম্যাডাম আপনি নিশ্চিন্তে যান, কোনো চিন্তা করবেন না। ওকে। হ্যালো, টাকাটা তো পেয়ে গেলে, কিন্তু হোমওয়ার্ক কবে থেকে শুরু করবে? আচ্ছা, তুমি ওদের দুজনকে দেখলে চিনতে পারবে? ওদের ছবি দেখেছো? কি যে বলেন না ম্যাডাম, সেলিব্রিটিদের চিনতে গিয়ে আবার ওরকম হোমওয়ার্ক করতে হয় নাকি? মেয়েটা তো সেলিব্রিটি। এই একটা গানের অনুষ্ঠান হলো না, তারপর থেকে তো ওকে সবাই চেনে। ওই ছেলেটা তো আপনার বাড়ির ছেলে। নেট ঘেটে সব বার করে নিয়েছি। মন্টু পালিতকে না কিছু বলে দিতে হবে না ম্যাডাম, সব হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে যান। বেশ, অল দ্য বেস্ট। ঝুমা মাসি, অনেক বেলা হয়ে গেছে, একা একা এতগুলো পদ রাখতে তো সময় লাগবে, আমি একটু হাতে হাতে করে দিই। না গো দিদিরা, আমি সব গুছিয়ে রেখেছি। আমার ভাত রান্না হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, আর এই দুটো তরকারি করা বাকি আছে, ও দেখো এক্ষুনি হয়ে যাবে। তুমি পালং শাক রান্না করছো? আমি কিন্তু খুব ভালো পালং শাক রান্না করতে পারি, চিংড়ি মাছ দিয়ে। আমি করবো গো। আচ্ছা, তুমি খেতে ভালোবাসো? না না, কৃষ্ণা তো নিরামিষ খায়। কিন্তু তাহলে রান্না করবে বললো, নিজে খাবে না? বাবা খুব ভালোবাসে, তাই বলছিল। আচ্ছা, তাহলে আমি ডুমুরটা সেদ্ধ করে নিয়ে তোমার বাবার জন্য চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করে দেবো। ডুমুর কি গো? ডুমুর ও হলো এক রকমের ফল, দেশে গ্রামে হয়। তুমি কখনো খাওনি? না। আচ্ছা, তাহলে আমি রান্না করে দেবো, আজকে নিরামিষ করে দেবো, তুমি খেয়ে দেখো কেমন। কি রে, তোরা দুজন এখানে কি করছিস? ঝুমা মাসিকে জিজ্ঞেস করছিলাম ডুমুর কি। আচ্ছা বেশ, যখন খেতে বসবি তখন না হয় জেনে নিস, এখন ঘরে যা। যাও মুন্নি। হ্যাঁ কৃষ্ণা, আমরা ঘরেই যাই, এখানে তো কাম্মা চলে এসে সব সামলে নেবে। তো এটা আমাকে দাও তো ঝুমা। না না বৌদিমণি, তার দরকার হবে না, ওই দিদিরাও বললো, আমি ওদেরকে না করেছি। তুমি ওদেরকে না করেছো, আমি কিন্তু তোমার দিদিদের মা হই, তাই আমাকে না করে কোনো লাভ নেই। শোনো না, আমি পালং শাকটা রান্না করছি, তুমি যাও না, গিয়ে ডালটা বসিয়ে দাও। আচ্ছা। এই কৃষ্ণা শোন না, বলছি তুই জানিস অনিরুদ্ধ কোন ঘরে থাকছে? মা তো বললো অনিরুদ্ধবাবু বাবার সঙ্গেই থাকবেন, কিন্তু কোন ঘরে আছেন তা জানি না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি ও কোন ঘরে থাকছে, তুই রুমে যা। তোমাকে কেউ অবজ্ঞা করলে আমার ভালো লাগে না দিদিভাই। কেন যে আবার যে কথা বলতে যাচ্ছ অনিরুদ্ধবাবুর সঙ্গে, কে জানে। অনিরুদ্ধ, হ্যাঁ সৃজনী, কিছু বলবে? অনিরুদ্ধ, তুমি আমাকে এখানে আসার পর থেকে অ্যাভয়েড করছো। আমি দেখছি তুমি সবার সঙ্গে হাসি মুখে কথা বলছো, শুধু আমার সঙ্গেই না। এরকম কেন? সৃজনী, এরকম কিছু নয়, আমি এরকমই। আমি তোমার জন্য রান্না করেছিলাম, তুমি আসনি বলে আমি রেগে তোমাকে দু চারটে কথাও শুনিয়েছিলাম। তুমি কি সেই জন্য রেগে আছো অনিরুদ্ধ? দেখো অনিরুদ্ধ, আমার অভিমান হয়েছিল। নিজের লোকের ওপরেই তো অভিমান করা যায়, তাই না? সৃজনী, আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো, এরকম কোনো ব্যাপার নয়। তুমি এখনো রেগে থাকবে অনিরুদ্ধ? দেখো অনিরুদ্ধ, আই এম সরি, আমার ওই দিন ওইভাবে কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু তোমারও তো না আসা উচিত হয়নি, তাই না? আমি অনেক আশা করেছিলাম। সৃজনী, আমি জানি তুমি আমাকে আশা করে ইনভাইট করেছিলে, কিন্তু তোমাকেও তো আমার সিচুয়েশনটা বুঝতে হবে। মানে তখন আমাদের ফ্যামিলিজের যে সিচুয়েশনটা ছিল, ওরা তো এরকম বন্ধু ছিল না, অনেক প্রবলেম ছিল, তাই না? তো আমি সেই সময় ওই সিচুয়েশনে কি করে ইনভিটেশন অ্যাকসেপ্ট করে তোমার বাড়িতে খেতে যাবো বলো তো? আর তাছাড়া অন্য তুমি যা কিছু বলেছো আমি মনে রাখিনি, আমার মনে রাগ অভিমান কিচ্ছু নেই। তুমি সত্যি বলছো অনিরুদ্ধ? সৃজনী,
এতে মিথ্যে বলার কি আছে? দেখো, আইল টেল ইউ ওয়ান থিং, এখন তো আমাদের ফ্যামিলি মানে যা প্রবলেম ছিল সব সর্ট আউট হয়ে গেছে, ওরা ফ্রেন্ডস। তো তুমি একটা কাজ করো, তুমি আবার ভালো করে রান্না করো, আমি না হয় তোমার বাড়ি গিয়ে জমিয়ে খেয়ে আসবো, আমার তাতে কোনো সমস্যা নেই। দেখো অনিরুদ্ধ, সমস্যা নেই বললেই তো হবে না, সমস্যা আছে। আমাদের ফ্যামিলির বাইরেও তো আমাদের একটা আলাদা এক্সিস্টেন্স আছে। অনিরুদ্ধ, আমি কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটাকে অনেক গুরুত্ব দিই। প্লিজ সৃজনী, তুমি আবার পুরনো কথা বলছো। আমি তোমাকে আগে অনিরুদ্ধ, অনিরুদ্ধ, তুমি কি বোঝো না আমার তোমাকে কতটা ভালো লাগে? ডোন্ট ইউ রিয়েলাইজ হাউ মাচ আই লাইক ইউ? সব জেনেও আমাকে ভালোবাসা যায় না অনিরুদ্ধ। আমি যেরকম ভাবে তোমাকে ভালোবাসি তেমন ভাবে আমাকে ভালোবাসা যায় না। বলো অনিরুদ্ধ। সৃজনী, আমি কি তোমার যোগ্য নই? সৃজনী ছাড়ো, তুমি এটা কি করছো? বাড়িতে এত লোকজন, আঙ্কেল যে কোনো টাইম এখানে চলে আসতে পারে। আসুক, সবাই এসে দেখুক আমি তোমাকে কতটা ভালোবাসি অনিরুদ্ধ, আমার কিচ্ছু যায় আসে না। সবাই আমাদেরকে কাপল হিসাবে চিনলে সমস্যাটা কোথায়? সৃজনী, তোমার সমস্যা না থাকলেও আমার তো আছে।